দর্শকদের জন্য বলি যে আজকে ব্রাজিল সমর্থকরা ইংল্যান্ড রূপে আবির্ভাব হবেন আমরা জানি। একদিন একটা দুর্ঘটনা ঘটতে পারে, পর পর প্রতিদিন দুর্ঘটনা না, এটা তাদের স্বভাব, এটা তাদের অভ্যাস, তাহলে বলতে হবে এটা তারা পারে না বলতে হবে। প্রত্যেক দিনই মিরাকল হয়ে যাওয়া এটা তো একটু অবাস্তব। মানে অপোজিশনের প্লেয়ার যদি বলই না পায় খেলবে কি? এত গোল হবে, কে যে কার থেকে বেশি গোল দেয় এটা বলা যাচ্ছে না। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ফিফা বিশ্বকাপ 2026 ঘিরে ভিউজ বাংলাদেশের বিশেষ আয়োজন বিশ্ব মাতানো বিশ্বকাপ অনুষ্ঠানে। আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই বাংলাদেশের জনপ্রিয় লাইভ স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম র্যাবিট হোল বিডি, এবং আমাদের এই প্রোগ্রামটি দেখতে পাবেন ভিউজ বাংলাদেশের ইউটিউব চ্যানেলে, একই সঙ্গে র্যাবিট হোল বিডির ইউটিউব চ্যানেলে। গতকাল সেমিফাইনালের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হলো, অর্থাৎ গতকাল দিবাগত রাতে, এবং আপনারা দেখলেন এক ঐতিহাসিক খেলা খেলে ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বর দলকে বিদায় করে শীর্ষে উঠে এলো স্পেন, অর্থাৎ র্যাঙ্কিংয়ের 3 নম্বর দল। আমরা আজকে সেই ম্যাচটি নিয়ে আলোচনা করব, এবং একই সঙ্গে আজ দিবাগত রাত 1টায় আপনারা দেখতে পাবেন অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ, এবং সেটার অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা, আমরা সবাই খুব ভালো করে জানি। আর কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি আলোচনায়। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ভিউজ বাংলাদেশের সিনিয়র সাব এডিটর সিয়াম তানজিল হক, এবং বরাবরের মতোই উপস্থিত আছেন ভিউজ বাংলাদেশের চিফ রিপোর্টার হীরা তালুকদার। সিয়াম ভাই এবং হীরা ভাই, আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? কাল রাত তো মনে হয় ঘুম হয়নি কারোই, কারণ একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা মানে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম দেখার জন্য, এবং যেটা সবাই আশা করছিলাম, আমরা প্রেডিকশন করছিলাম যে স্পেন যেভাবে হোক আমাদের অবশ্যই আমরা সবাই জানি যে হীরা ভাই ফেভারিট টিম হচ্ছে স্পেন, এবং আমরা কালকে কিন্তু প্রেডিকশন করেছিলাম যে 2-0 গোলেই বিদায় নেওয়ার একটা, এবং আমরা যেটা ভাবছিলাম যে টাইব্রেকারে যাবে, যদিও সেটা যেতে হয়নি, কিন্তু আমি বলি না টাইব্রেকারে, আমরা বলেছি টাইব্রেকারে যেতে পারে, তো না হলে ভাই যে বলেছিল 2-1 গোলে স্পেন। আমরা সবাই আশা করেছিলাম যে ফ্রান্স একটা গোল দিবে, কিন্তু ওইটাও তারা পারলো না। মানে এইটাই খুব অবাক লাগলো না যে র্যাঙ্কিং এর 1 নম্বর দল, এবং মানে এমবাপ্পেকে নিয়ে তো সবারই খুব আশা ভরসা ছিল, ইভেন যারা আর কি ফ্রান্সের সমর্থক না, তাদেরও তো একটা ফেভারিট খেলোয়াড় হচ্ছে এমবাপ্পেকে নিয়ে আশা ছিল যে অন্তত তার পা থেকে একটা গোল আসবে, কিন্তু খুবই আশাহতভাবে এমবাপ্পের পা থেকেও একটা গোল আসলো না। তো সেই আলোচনাটাই শুরু করি যে ফ্রান্স ভার্সেস স্পেনের ম্যাচ আপনারা আসলে কেমন উপভোগ করলেন। আমি হীরা ভাইকে দিয়েই শুরু করি। আচ্ছা, আমি যদি বলি ম্যাচের প্রসঙ্গে যদি আসি, তাহলে টোটাল ম্যাচটা নিয়ে বলি যে আজকে কালকে কি হলো। আপনি যেটা বললেন শুরুতে, আমি বলি যে র্যাঙ্কিংয়ের কথা বললেন। র্যাঙ্কিংয়ের বিষয়টা কিন্তু আসে যে আপনি যখন অনেকগুলো দল খেলবে, অনেকের সাথে খেলে তারা, তো ওই খেলাগুলোর উপরে নির্ভর করে কিন্তু একটা র্যাঙ্কিং সাজানো হয়। হ্যাঁ, যে আপনি যত ছোট দলের সাথেই খেলেন, মাঝারি গোছের দলের সাথে খেলেন, ওই খেলার রেজাল্টের উপর নির্ভর করে র্যাঙ্কিং হয়। তো র্যাঙ্কিংটা এই জন্য সবসময় অত বেশি ইম্পর্টেন্ট, বাট এত বেশি না। তো ওটা তো আসলে একটা ওভারঅল, এই যে ফ্রান্স যেটা হলো যে 1 নাম্বার হলো র্যাঙ্কিংয়ে, এটার কারণে কিন্তু ফ্রান্স কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ দুর্দান্ত খেলেছে এই টুর্নামেন্টে, সবগুলো ম্যাচই দুর্দান্ত খেলেছে এক্সেপ্ট গতকালকেরটা। তো এই কারণে সে র্যাঙ্কিংয়ে 1 নাম্বার গেছে, এবং স্পেন কিছুটা ধীর গতিতে খেলেছে এবং তাদের ব্যবধানগুলো কম ছিল, যেই কারণে তারা 3 নাম্বারে আছে। তো র্যাঙ্কিংয়ে আমি বলবো যে 1 থেকে 5 পর্যন্ত অন্তত যারা থাকে তারা কিন্তু প্রায় সমকক্ষ, খুব বেশি হয় না। আপনি সেটা স্পষ্ট কালকে খেলার মধ্যে দেখলেন। খেলায় যেটা হলো কালকে, স্পেন যখন শুরু করলো, শুরুতে বোঝা যাচ্ছিল না যে কি প্রথম 10 মিনিট যে মোটামুটি একটা আনা নেওয়া হচ্ছে, কিন্তু আমি বলবো তারপরেও একেবারে ফার্স্ট টাইম থেকে কিন্তু স্পেন মোটামুটি ম্যাচের গ্রিপে নিয়ে নিল, এবং এই নেওয়াটা হচ্ছে ধীরে ধীরে 15 মিনিট হাইড্রেশন ব্রেকের পর থেকে পুরো ম্যাচ একদম শেষ হওয়ার আগ পর্যন্ত মানে ম্যাচটা কিন্তু স্পেনের কন্ট্রোলে ছিল, স্পেনের কন্ট্রোলে, এবং স্পেনের পা থেকে জাস্ট বল ছুটানো যায় না। হ্যাঁ, মানে আপনি দেখবেন, আমি এখানে ধন্যবাদ দেব স্পেনের কোচকে, লাফুয়েন্তে এখানে দুর্দান্ত ছিল, এবং সে যে আসলে
অভিজ্ঞ, মানে কতটা অভিজ্ঞ আপনি দেখেন আজকে বড় বড় যে কোচ যারা আছে তার কিন্তু শিষ্য, স্কলানি কিন্তু তার শিষ্য, হ্যাঁ, আর্জেন্টিনার কোচ। তো এইখানে লাফুয়েন্তে কিন্তু তার যে ট্যাকটিক্স, সে আগেই বলেছে যে একটা সংবাদ সম্মেলনে সে বলেই দিয়েছিল আগের দিনেই যে আমরা কয়েকটা জায়গায় আমাদের ঠিক থাকতে হবে। একটা হচ্ছে যে মাঠে যে আমরা স্বাভাবিক খেলাটা খেলি আগে, আমরা সেই খেলাটাই খেলতে হবে, এবং আমাদের পাসিংটা নিখুঁত হতে হবে এবং 1-1-এ জিততে হবে। একেবারে তাই করেছে কালকে, একেবারে এই তিনটা কাজই তারা করেছে। তাদের সেই আগের ধারার মতো তারা অ্যাটাক করেছে, তারা ওই নিখুঁত পাস এবং একদম নির্ভুল পাস, একই সঙ্গে 1-1-এ কালকে দেখবেন 90% ক্ষেত্রে কালকের পুরো ম্যাচে ফ্রান্সের প্লেয়ারদের পায়ে বল গেলে তারা দ্রুত সেটা কিন্তু রিকভার করেছে, এবং ফ্রান্সের প্লেয়ারদের পায়ে যেতে পারে। এবং যখন যখন ফ্রান্স অ্যাটাকে যাচ্ছিল তখনই কিন্তু এই স্পেনের প্লেয়াররা কিন্তু সেখান থেকে বল কেড়ে নিল এবং বাইরে পাঠিয়ে দিল। তারা কিন্তু কোনো জায়গায় স্বাচ্ছন্দ্য বোধ করে না কালকে ফ্রান্সের কোনো প্লেয়ার, না ডিফেন্সে না মিডফিল্ডে এবং অ্যাটাকিং এ। কোথাও ভাই স্পেনের ডিফেন্স লাইনে কিন্তু কালকের ম্যাচে দেখলাম যে অনেক উপরে, হ্যাঁ, তো তারপরও এমবাপ্পে যখন ফাঁকায় বল পেয়ে যাচ্ছিলেন, উনাই সিমন সেক্ষেত্রে কিন্তু তাকে মানে মুহূর্তের জন্য তাকে ছাড় দেয়নি। না, উনাই সিমন বাইরে এসে আমি দেখেছি যে উনি কালকে কি করলো, কালকে ঐশ্বরিক একটা খেলা খেললো উনাই সিমন, কিন্তু এতটা উপরে ওঠে। কালকে দেখবেন যে একটা বল এমবাপ্পে পেয়ে গেছিল এবং বলটা একা নিয়ে যাচ্ছিল, বলটা পেস ছিল এবং এটা ডি বক্সের অনেক বাইরে, ওখানে কিন্তু গোলকিপার তার গোল পোস্টে থাকার কথা। উনাই সিমন সেই কখন যে আসলো গোল পোস্টের বাইরে আমি দেখলামই না, আমি শুধু দেখলাম যে এমবাপ্পে বলটা টাচ দেওয়ার আগে উনাই সিমন এটা জানে যে এমবাপ্পেকে একটু সময় দিলেও হয়তো সেটা গোল কনভার্ট করে। এটা নিয়ে আমার মানে বলতে ইচ্ছা হচ্ছে যে মানে কালকে গোলকিপারের উপরে মনে হয় দৈব শক্তি ভর করেছিল, বিষয়টা অসাধারণ খেলেছে উনাই সিমন। মানে উনাই সিমন এটা হয়েছে কি দৈব শক্তি না, আমি আপনাকে বলি, তারা স্পেন কিন্তু এত বেশি এগুলো নিয়ে কাজ করে। তারা এই যে 3 দিন গ্যাপ ছিল, এই 3 দিনে আমার মনে হয় তারা দিন রাত ঘুমায় নাই, তারা কোনো প্লেয়ার এবং কোচিং স্টাফ কেউ না, তারা কিন্তু প্রতিটা জায়গায় চেক করেছে কি করতে হবে। ফ্রান্স যখন অ্যাটাক করবে তখন তারা কি করবে। ফ্রান্সের আপনি দেখেন কালকে কতক্ষণ পুরা ম্যাচে মানে 60 মিনিট পর্যন্ত বা 70 মিনিট পর্যন্ত আমি এমবাপ্পে, তাদের যে সেরা বিশ্ব সেরা যে অ্যাটাকিংটা এমবাপ্পে, অলিসে এবং দেমবেলে, কাউকে আমি দেখলামই না, মানে নামই শুনি নাই, ধারাভাষ্যকার কোনো নামই বলেন ওইভাবে করে 1-2 বার ছাড়া। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার যে যেখানে তারা প্রতিটা ম্যাচে এই 3 জন ডমিনেট করে, একের পর এক গোল দেয়, ছাড়খাড় করে দেয় অপোনেন্টের ডিফেন্স, সেইখানে তারা কালকে দেখলাম যে মূর্তি তাদেরকে পুরো বোতলবন্দি করে। আজকে রয়টার্স এই ক্ষেত্রে আবার আরেকটা যেমন গোলকিপারের একটু বলি যে এই যে আপনি যেটা বললেন যে দে লা ফুয়েন্তে আসলে একজন অভিজ্ঞ কোচ, এইটার একসঙ্গে কিন্তু তিনি মানটা রেখেছেন। যেমন এই স্পেনের যে 3 জন গোলকিপার, ডেভিড রায়া নাকি ইউয়ান গার্সিয়া নাকি উনাই সিমন, কাকে নেওয়া হবে? ডেভিড রায় কিন্তু প্রথম পছন্দ ছিল সবার, আপনি দেখেন যে ফ্যানদের প্রথম পছন্দ ছিল রায়া কিন্তু ফুয়েন্তে কিন্তু ভরসা রেখেছেন আপনার সিমনের উপরে। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে রায়া এবং সেখানে কিন্তু সে সবচেয়ে দামি একজন গোলকিপার ইংলিশ প্রিমিয়ার লিগে, তাকে না নিয়ে সিমন কি নিল। সিমন কিন্তু আবার ক্লাবে ওর ফর্মটা কিছুটা নিচের দিকে এবং কিন্তু সে আসলে হয়েছে কি লাফুয়েন্তে একটা পরীক্ষা নিরীক্ষা করে, যে আমি পরীক্ষা করে, সে অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে এই বিশ্বকাপের জন্য কে বেশি এফেক্টিভ এখানে। কারণ হচ্ছে যে বোঝা, উনাই সিমন হচ্ছে বোঝে। এই যে কালকে দেখেন উনাই সিমন যেইভাবে 2 বার করে উপরে উঠে বল ক্লিয়ার করলো, ওখানে তার যাওয়ারই কথা না, কোনো গোলকিপার যাবে না, আমি বিশ্বকাপে দেখি নাই। সিমন কিন্তু ওখানে গিয়ে কিন্তু ক্লিয়ার করলো। ওখানে ডিফেন্ডারদের ক্লিয়ার করা খুবই কঠিন, কারণ ডিফেন্ডাররা কিন্তু উল্টা দিকে থাকে, সে এদিক থেকে আসে, ডিফেন্ডার তার সঙ্গে সঙ্গে যায়, আর যে গোলকিপার থাকে সে কিন্তু সামনে থাকে, তার সে ক্লিয়ার বুঝতে পারে যে বলের গতিবিধি কি। এই জিনিসটা তারপর এত দূর উপরে ওঠে এবং ডি বক্স না একদম আপনার সীমানার বাইরে গিয়ে তার একদম প্রায় কোয়ার্টার মাঝমাঠে গিয়ে সে কিন্তু বলগুলো ক্লিয়ার করছে। এই জিনিসটা যে বোঝা, এই কারণে বুঝতে পারার কারণে আপনার ডিফেন্ডাররা যারা ছিলেন স্পেনের কালকে, আপনি কুবার্সি কিন্তু ওই তার সঙ্গে সঙ্গে ছিলেন, কুবার্সিকে কিন্তু প্রেশার নিতে হয় না, সে দ্রুত এখান থেকে দিয়ে। তারপরে বলবো যে কালকের ম্যাচে স্পেনের যে ডিফেন্স, মানে লেপার্তে এক অসাধারণ কীর্তি, কুবার্সি জীবন দিয়ে খেললো, কুকুরেলা বাঁচালো, স্পেনকে বাঁচালো কুকুরেলা। লাস্ট একটা গোল কিন্তু এমবাপ্পের হয়েই যাচ্ছিল, এমবাপ্পে কিন্তু জাস্ট পায়ের সামনে বলটার জাস্ট টোকা দেবে, কুকুরেলা তার আগে 1 সেকেন্ড আগে টোকা দিল। মানে এমবাপ্পে বলটা না মারতে পারে, মানে
মুখে হাত দিয়ে এদিক এদিক তাকাচ্ছে, মানে এটা কি কি হলো? মানে এরকমও ডিফেন্স হয় যে আমার সামনে থেকে বলটা নিয়ে গেল। আমি এখানে একটা মন্তব্য করতে চাই, সেটা হচ্ছে যে হিরো ভাই আমার এই মন্তব্যটার মূল্যায়ন করবেন, যে কালকের খেলা দেখার পরে আমার আসলে যেটা মনে হচ্ছিল যে মানে আমরা কি চিনি যে ফুটবলে 4টা মেইন পার্ট যদি আমরা ধরি, যে একদল ডিফেন্ডার, একদল স্ট্রাইকার, একদল মিডফিল্ডার, আর একজন গোলকিপার। স্পেনের প্রত্যেকটা খেলোয়াড়ই মানে কেউ মনে হয় না আসলে স্পেসিফিক কোনো একটা জায়গায় স্পেশালাইজ, মানে অবশ্যই একজন যিনি মিডফিল্ডে খেলেন উনি মিডফিল্ডার, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে মিডফিল্ডের ক্যাপাসিটি আছে, প্রত্যেকটা প্লেয়ারের মধ্যেই ডিফেন্সের ক্যাপাসিটি আছে, গোলকিপারের মধ্যেও ডিফেন্স, মিডফিল্ডার, মানে এদের প্রত্যেকে যদি সাফল করে কোথাও দাঁড়া করায় দেওয়া হয়, এটাই আসলে স্পেনের সবচেয়ে বড় শক্তি আসলে। যেমন আর্জেন্টিনার একটা আমরা মেসি যতই আছে, আসলে বলি যে মিডফিল্ডে বা ডিফেন্সের জন্য মানে সবচেয়ে স্ট্রং টিম স্পেন, কিন্তু এরা প্রত্যেকেই আসলে প্রত্যেকটা সেকশনেই দাঁড়া করায় দিলে এরা খেলতে পারবে। এটাই কিন্তু স্পেনের জন্য সবচেয়ে বড় শক্তি ভাই, যেটা কারণ যেমন আর্জেন্টিনার মেসি আছে, ওর দিকে থাকে সবচেয়ে বেশি চাপ। আবার ইংল্যান্ডের ক্ষেত্রে দেখেন হ্যারি কেন আছে, ফ্রান্সের ক্ষেত্রে এমবাপ্পে, স্পেনের ক্ষেত্রে কিন্তু ইয়ামাল যদিও তাদের সর্বসেরা তারকা, তারপরে সে তরুণ, তার কিন্তু অত বেশি চাপ নিতে মানে হয় না। সবাই সুন্দর সবাই কিন্তু চাপটা distribute সুন্দর করে ভাগ দেয়। করে নেয়। ওটাই আপনি দেখবেন যে মেসি যখন আর্জেন্টিনা যখন খেলে সবাই বলে যে মেসির পায়ে বল যাবে, মেসি গোল দিবে। তারপরে আপনার ইংল্যান্ডে যখন খেলে তখন বলে যে হ্যারি কেন গোল দেবে অথবা জুড বেলিংহ্যাম এখানে ভালো খেলবে। তারপরে আপনার ফ্রান্স যখন খেলে সবাই বলে যে এমবাপ্পে না হয় দেমবেলে অথবা পেছন থেকে অলিসে গোল নিয়ে আসবে। স্পেনে বলেন তো এরকম কখনো বলেন কিনা যে ইয়ামাল গোল দেবে? এবং এইটাই যে স্পেনের ইয়ামাল ভালো প্লেয়ার, কিন্তু কখনো বলে যে ইয়ামাল গোল দেবে? কারণ কারো কাছ থেকে আসতে পারে। স্পেনের এটা সারা পৃথিবীর কেউই বলে না যে সবাই জানে যে স্পেনের 10 জন গোল দিতে পারে। কালকে আপনার সেকেন্ড গোলটা কে দিল? তাদের সেন্টার ডিফেন্ডার, হ্যাঁ এই পেদ্রি পোরো। তো পোরো যখন গোলটা দিল, সেই গোলের আপনি যদি বলি আমরা অসাধারণ যে একটা গোল, হ্যাঁ সামনে 2 জন ডিফেন্ডার, সে কিন্তু ডান দিক দিয়ে একদম সুইং করে বলটা দিয়ে দিল, কিচ্ছু করার নাই এখানে। মানে এরকম গোল, চোখ ধাঁধানো গোল। আসলে আমরা এই গোলগুলো যদি আপনি রিপ্লে দেখেন তখন আপনি দেখতে পারবেন, যা বা হাইলাইটস যদি দেখেন তখন আপনি দেখতে পেদ্রো পোরো গোলটা কিভাবে দিছে। এটা কিন্তু সহজ ব্যাপার ছিল না। সামনে কিন্তু ডিফেন্ড মনে হয়েছে সহজ, সামনে কিন্তু একজন ডিফেন্ডার এবং গোলকিপার একদম সোজা দাঁড়ানো, সে বলটাকে জাস্ট ডান দিক দিয়ে সুইং করে ভিতরে ঢুকাই দিচ্ছে। তারপরে আপনার ইয়ামাল যে গোলটা দিল ওইটা তো আসলে গোল, ওইটা আসলে আমি জানি না কি কেন এটা হলো না, এবং এটা অফসাইড কেন দিল। অফসাইডেও যখন দেখলাম তখন কিন্তু ওই ফ্রান্সের এক ডিফেন্ডারের কিন্তু আপনার হাত ছিল, ওখানে ভিতরের দিকে হাত ছিল, তারপরে তাকে অফসাইডের মধ্যে গণ্য করলো। এটা হয়তো জানি না, এমন হতে পারে যে ততক্ষণে ইয়ামাল আরেকজন মানে স্পেনের প্লেয়ার মনে হয় একটু সামনে ছিলেন না, তাই সে থাকলে হবে না, কারণ হচ্ছে সে তো বলটা টাচ করে, সে যত দূরেই থাকুক সে ওটা অফসাইড হবে না, যে টাচ করবে তার ক্ষেত্রে অফসাইড। তো ওইটার জন্যই তার হাত ছিল ওখানে, ওইটা হয় না, এটা গোল। এবং ইয়ামাল কিন্তু গোল দেওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু ইয়ামাল বারবার এটা বলতেছিল যে এই অফসাইড দেওয়ার সঙ্গে সঙ্গে যে হয় না, ইয়ামাল জানে যেটা হয় না, এটা হয়তো গোলই হতো। কেন দেয় না আমার যেটা ধারণা, ততক্ষণে স্পেন কিন্তু খেলার কন্ট্রোলে নিয়ে নিছে এবং স্পেনের 2টা গোল শেষ, খেলা প্রায় শেষ। মানে স্পেন এমনিতেই জিতবে, ফ্রান্সকে আর কতগুলা গোল খাওয়াবে? হ্যাঁ, মানে এই কারণে আমার মনে হচ্ছে দয়া দেখাইছে। তো এই যে গোলটা দিল ইয়ামাল, হোক কি না হোক, যে বলটা ডান দিক থেকে নিয়ে গেল, সামনের প্লেয়ারকে সে ড্রিবলিং করে কাটিয়ে সামনের আরেকজন প্লেয়ারকে কাটিয়ে জাস্ট গোলকিপার সামনে 3 জন ডিফেন্ডার সামনে বলটাকে সুইং করে ডান পোস্টে দূরের পোস্টে পাঠালো। মানে এইটা এই বিশ্বকাপের গোল হলে এটা সেরা গোল হতো। হয়তো কিছু একটার জন্য সেন্টিমিটারের জন্য হয় না, কিন্তু বা অথবা যাই হোক একটা কিছু হয়েছে, যে গোলটা যদি হতো তাহলে আপনি দেখতেন যে এটা বিশ্বকাপ সেরা গোল হতো। তো ফ্রান্সের কথা বলি আমরা, কালকের ম্যাচটা যদি আমি টোটালি ধরি, আপনি ফ্রান্সকে আমি দোষ দিব না, কারণ হচ্ছে ফ্রান্স সর্বসাধ্য দিয়ে চেষ্টা করেছে। এই ধরনের খেলায় বিশ্বকাপের ফাইনালে যাবে তারা, সেখানে কোনো ধরনের ভুল চোখের কোনো সুযোগ ছিল না। তারা তাদের ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাকিং প্রচুর চেষ্টা করেছে, কিন্তু কালকে পুরাটাই স্পেনের এই যে ওয়েল ডিস্ট্রিবিউশন, কালকে ম্যাচে ফ্রান্সের কোনো দোষ নাই, একেবারেই না, পুরা কৃতিত্ব হচ্ছে স্পেনের। তারা ফ্রান্সকে প্রতিটা ডিপার্টমেন্টে, আমি তো বললাম আপনাকে 1-1 প্রতিটা জায়গায় স্পেন জিতছে কালকে। কোনো প্লেয়ার স্পেনের সামনে দিয়ে 1-1 জিততে পারে না।
তারা পাস দিতে পারে নাই এবং হতাশ হয়ে গেছে, কারণ স্পেন এমনভাবে ডোমিনেট করেছে পুরো ম্যাচটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তাদের ডিফেন্স, তাদের মিডফিল্ড এবং তাদের অ্যাটাকিং প্রতিটা জায়গায়। এবং আপনি দেখেন স্পেন তার স্বভাব সুলভ। কেন মানুষের স্পেনের এত ভক্ত? কারণ হচ্ছে যে স্পেন যত গোল দিক, অন্য দল হলে গোল দেওয়ার পরে ব্যাকএন্ডে চলে আসে। আমি আর্জেন্টিনার ক্ষেত্রেও দেখেছি সুইজারল্যান্ডের ম্যাচে যে যখন গোল দিল তারা একটা গোল দিয়ে পিছনে চলে আসে, যে কারণে সুইজারল্যান্ড গোল দিয়ে দিল। তো স্পেন কিন্তু একটানা 90 মিনিট একইভাবে খেললো। গোল কি দিছে না, কয় গোল দিছে সেটাও তারা হিসাব করছে না, একইভাবে খেললো। এবং ফ্রান্সকে ওই যে মাইকেল অলিসে বা কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে, তারা কিন্তু কালকে আসলে বলই পায় না। তারা খেলবেটা কি? তাদের যে মিডফিল্ড থেকে যে বল সার্ভ করা, ওই সার্ভই করতে পারে না। মিডফিল্ড এমনভাবে কভার করে রাখছে এবং যাও কয়েকটা বল পেলো, তাদের ডিফেন্সও আবার এত শক্তিশালী। কালকে আমি বলবো তো উনাই সিমনকে, স্পেনের গোলকিপার, তার কিন্তু ওইভাবে পরীক্ষাই হয় নাই কালকে, কিন্তু ওই রকম তাকে পরীক্ষা দিতে হয় নাই যতটা না পরীক্ষা দিয়েছে কালকে ফ্রান্সের গোলকিপার। তো আমি বলবো যে ম্যানিয়া কালকে ফ্রান্সের গোলকিপার সর্বসাধ্য দিয়ে চেষ্টা করেছে। ম্যানিয়ার কারণে কিন্তু কালকে একাধিক আরও বহু গোল খায় নাই। কালকে কিন্তু নির্ঘাত 4-5টা গোল হয়ে যেত। ফ্রান্সের গোলরক্ষক সে তাদেরকে বাঁচিয়েছে এবং এই ম্যাচটা দ্বারা প্রমাণ করলো। আমি কিন্তু গত ইয়াতেই বললাম যে ফ্রান্স এবং স্পেনের মধ্যে আপনি যত শক্তিশালী বলেন ফ্রান্সকে, স্পেন এমন একটা দল, সে যখন খেলে, স্পেনের খেলার ধরনটা এমন, আপনি যত বড় দল হন আপনার স্বাভাবিক খেলাটা সে খেলতে দিবে না। কারণ হচ্ছে বল পজিশনিং পৃথিবীর এমন কোনো দল নাই, এমন কোনো দেশ নাই যে ফ্রান্স স্পেনের থেকে বল পজিশন বেশি রাখতে পারে। কোনো ম্যাচে না। আপনি ফাইনালে উঠছে দেখেন, ফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ড যে আসুক, বল পজিশনিং কত থাকে? স্পেনের সামনে বলই পাবে না কেউ, ফাইনালও পাবেন। আমি গতকালকে বলেছিলাম যে আজকে আপনারা তো হেসে দিয়েছিলেন যে আপনি কি হবে এটা, আপনি এটা কি বলতেছেন, ফ্রান্সের মতন দল। আমি বলছি হ্যাঁ, ফ্রান্স কালকে বলই পাবে না। আমি আবার বললাম যে ফাইনালে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড যে আসুক বলই পাবে না। ঠিক ভাই, আমি কিন্তু আপনার সাথে সহমত ছিলাম, পাবে না। আমিও ভাবছি একমত, বল পজিশনে স্পেন বরাবরই বল পাবে না। এবং বল পজিশনটা কি জানেন? বল পজিশন মিডফিল্ডে যখন বল পজিশন ধরে রাখে, কোনো দলই তো তার পরিকল্পনা মতো খেলতে পারবে না। সব দলেই তার একমাত্র হাতিয়ার হচ্ছে কাউন্টার অ্যাটাক, এছাড়া কিচ্ছু করার নাই। কারণ সে তার নর্মাল অ্যাটাকিং এ যেতেই পারবে না। আর্জেন্টিনা ইংল্যান্ড কেউ না। এবং এই কারণেই ফাইনাল ম্যাচটাও আমার মনে হচ্ছে যে কোনো দলই যদি না খেলতে পারে তাহলে কি করবে ইংল্যান্ড আর্জেন্টিনা না খেললে, যা হবার তাই হবে। তবে মানে এখানে আমার একটা মতামত আছে যে তরবারি আসলে যতই শক্তিশালী হোক, ঢাল যদি খুব বেশি শক্তিশালী হয় তাহলে তরবারির ধার আসলে কিছু না। রাইট। পরবর্তী ম্যাচ আছে আমাদের ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা। ইংলিশ পরাশক্তির কাছে আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন। তো অবশ্যই প্রচন্ড বিতর্ক চলছে। এই ম্যাচটিকে আমি এখানে সিএম ভাইকে দিয়ে শুরু করি যে ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা, এই ম্যাচটাকে নিয়ে আপনি আসলে কতটুকু আশাবাদী আর্জেন্টিনার ক্ষেত্রে? যতটুকু আশাবাদী তার থেকে মানে এই ম্যাচটা কি অনেক ঐতিহাসিক কিছু ঘটনার স্মৃতি ফিরিয়ে আনছে। এই ম্যাচটা তো আসলে শুধু বিশ্বকাপ ইতিহাসেরই সবচেয়ে নাটকীয় ম্যাচ। এই যে তাদের যে দ্বৈরথটা, সেই ফকল্যান্ড যুদ্ধ, ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা, তারপরে ম্যারাডোনার হ্যান্ড অফ গড, হাত দিয়ে সেই গোল করা সেটা, তারপরে আবার ওই ম্যাচে আবার ম্যারাডোনা শতাব্দীর শ্রেষ্ঠ গোল করলেন। তারপরে কিন্তু আবার 1998 বিশ্বকাপে ডেভিড বেকহাম লাল কার্ড দেখেছিলেন আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচে। ওটার আবার পরবর্তীতে ডেভিড বেকহাম 2002 সালে প্রতিশোধ নিয়েছেন গোল করে। তো অনেক ধরনের মানে ঐতিহাসিক ঘটনা এই ম্যাচের সাথে জড়িত। তো আর্জেন্টিনা ইংল্যান্ড দুইটা দলের জন্য, শুধু দলই না গোটা জাতির জন্য আসলে এই ম্যাচটা সবাই মুখিয়ে থাকবে যে জিতার জন্য। তো এই দিক দিয়ে আসলে আমার মনে হচ্ছে দুইটা দলই একদম জান প্রাণ দিয়ে খেলবে। তো এই ক্ষেত্রে যদি এখন ট্যাকটিক্যালি আসি, ট্যাকটিক্যালি ফ্রান্সের যে সমস্যাটা হয়েছিল মিডফিল্ডে, ওই একই সমস্যাটা কিন্তু আর্জেন্টিনারও আছে। যদিও ফ্রান্সের থেকে আর্জেন্টিনার মিডফিল্ড অনেক স্ট্রং, ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেস, তাদের ভালো ভালো প্লেয়ার সেখানে আছে, কিন্তু তারা এখন কিন্তু ওই রকম ফর্মে নাই। হ্যাঁ, তারপর আরেকটা জিনিস যদি আপনি দেখেন যে আর্জেন্টিনা যেই সব ফ্রান্সের যেই সমস্যাটা হলো যে তারা কিন্তু বিশ্বকাপে স্পেনের সামনে পড়ার আগে তাদের কিন্তু তেমন একটা বড় পরীক্ষাই দিতে হয়নি। স্পেন যেমন পর্তুগালকে হারিয়ে আসছে, বেলজিয়ামকে হারিয়ে আসছে, ফ্রান্সের কিন্তু এরকম তেমন কোনো কঠিন প্রতিপক্ষ থাকেনি। তো এই জন্য কিন্তু আর্জেন্টিনারও একই, যেমন আর্জেন্টিনা কিন্তু এই ক্ষেত্রে ফ্রান্সের থেকেও খারাপ করেছে। তারা কেপ ভার্দের সাথে, মিশরের সাথে ধুকতে এসেছে। তো এখন হঠাৎ করে যখন একটা বড় প্রতিপক্ষের সামনে তারা পড়ে যাবে, এই ক্ষেত্রে তাদের মানে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। আবার হ্যারি কেন, জুড বেলিংহাম সবাই কিন্তু খুব বেশ ফর্মে আছে। তো আমি মনে করি যে এইটা একটু অ্যাডভান্টেজ থাকবে ইংল্যান্ডের দিকে। আচ্ছা,
হীরা ভাইয়ের কাছে সিএম ভাইটা আমরা শুনলাম, একটু হীরা ভাইয়ের কাছ থেকে শুনি যে হীরা ভাই আপনি ইংল্যান্ড এবং আর্জেন্টিনার এই ম্যাচটাকে কিভাবে দেখছেন? আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচটা আমি আপনাকে আগেই বলেছিলাম যে এই ম্যাচটা গতকালকে বলেছিলাম যে ফ্রান্স এবং স্পেনের ম্যাচটা মানে বলা হয় যে অঘোষিত ফাইনাল, এই অঘোষিত ফাইনাল হয়ে গেছে। হ্যাঁ, তো যেটা সবাই ধারণা করেছিল যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, আমি বলেছি যে না, এখানে কিন্তু স্পেনের একদম অবারিত সুযোগ। স্পেনের যেই স্টাইলে খেলবে তাতে ফ্রান্স খেলতে পারবে না, তো সেটাই হলো। কিন্তু আজকে আমি আবার একটা প্রেডিকশন করি, এই ম্যাচের থেকে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচটা বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এবং মানে যেই হাড্ডাহাড্ডি লড়াইটা আমরা আসলে স্পেন এবং ফ্রান্সে দেখতে চাচ্ছিলাম, যেটা দেখা হয়নি, একদম সেটা আমরা দেখতে পাবো ইংল্যান্ড ভার্সেস হ্যাঁ, আর্জেন্টিনা। স্পেন তো ওখানে কিন্তু ফ্রান্স একদম শুয়ে পড়ে, একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল স্পেন। ফ্রান্স একদম শুয়ে পড়ছে, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নাই। আর ওই ম্যাচটা এরকম হয় না যে ফাঁকের দুইটা গোল দিচ্ছে, পুরো ম্যাচে গোল হওয়ার কথা স্পেনের 4টা, তো বরং গোল কম দেয় না। এবং ফ্রান্স একদম হতাশ, এবং আপনি দেখেন যে ফ্রান্সের খেলার পরে কিন্তু ফ্রান্সের লোকজন ওইভাবে করে হতাশ না, যতটা একদম কান্নাকাটি চিৎকার কারণ কি তারা দেখছে যে কিছু খেলেই নেই ফ্রান্স। তো এই ম্যাচটা, আজকের ম্যাচটা আমার মনে হচ্ছে যে এমনটা হবে না। এই আজকের ম্যাচটা দুই দলের যদি পরিসংখ্যান দেখি, তাদের খেলার স্ট্র্যাটেজি দেখি, হ্যাঁ, যদি আপনি বিশ্লেষণ করে বলতে হয় তাহলে বলবো যে দুই দলের মধ্যে একদম 50-50 চান্স। এখানে এনিবডিজ গেম, যে কেউ জিততে পারে ম্যাচটা। কারণ হচ্ছে মেসির কথা যদি বলি, মেসি একজন অসাধারণ প্লেয়ার। এই মেসি যদি এখানে আপনি যদি কাজ করতে পারে, আপনি দেখেন যে কানসা, হ্যাঁ, তাদের এবং মার্ক গেহি এবং কানসা কিন্তু একেবারেই অফ ফর্মে ইংল্যান্ডের দুইজন সেন্টার ব্যাক, এবং তারা পুরো টুর্নামেন্টে বারবার ঢুকেছে। মেক্সিকোর সামনে দেখছি যে হাস্যকর গোল খেয়েছে। মানে এই ধরনের, মানে এইটা যদি আপনার মেসির সামনে পড়ে, তারপরে পিকফোর্ড কিন্তু তাদের গোলকিপার কিন্তু ভালোই খেলে, হ্যাঁ, কিন্তু ওইখানে ডিফেন্সে মনে হয় শুধুমাত্র একমাত্র জন স্টোনসই আছে, জন স্টোনস, হ্যাঁ, এছাড়া আর তেমন কেউ তারপরে ওরাইলিও ফর্মে নাই। তো এখানে যে রিস জেমস, কানসা, ওরাইলি এরা যেভাবে খেলছে, তাদের নামের প্রতি সুবিচার করে না, যদিও তারা বহুত টাকা পয়সার মালিক, অনেক টাকা দিয়ে ইয়াতে খেলে ক্লাবে, কিন্তু এই জাতীয় দলে এসে একেবারে হতাশ করেছে সবাইকে। তো এইখানে আপনার যখন মেসি খেলবে বা হুলিয়ান আলভারেজ যখন এখানে অ্যাটাকিংয়ে যাবে, সেই জায়গাটা তাইলে কিন্তু গোল আটকানো কিন্তু ইংল্যান্ডের জন্য খুব কঠিন হবে। এবং মেসিকে আটকানো, তারা কিন্তু স্পেনের মতন এইভাবে কম্প্যাক্ট খেলা খেলে না ইংল্যান্ড। তো ওইখানে তাদের ডিফেন্ডাররা এবং তাদের যে ডিফেন্সিভ সেন্ট্রাল ডিফেন্ডার আছে এলিয়ট অ্যান্ডারসন, হ্যাঁ, ডেক্লান রাইস আছে, ডেক্লান রাইস ভালো খেলে, ডেক্লান রাইস ভালো খেলে। আমি বলছি যে এলিয়ট অ্যান্ডারসন তার নামের প্রতি সুবিচার করতে পারে না, তো ডেক্লান রাইস কি করবে ওখানে বসে মিডফিল্ডে? তো এলিয়ট অ্যান্ডারসনও কিন্তু মানে ডেক্লান রাইস যতটা বড় মাপের, হ্যাঁ, এলিয়ট অ্যান্ডারসনকেও কিন্তু নেওয়ার সময় টুকিলের বিরুদ্ধে একটু বিতর্ক হয়েছিল। আমি বলবো মিডফিল্ডও দুর্বল। এই যে ইংল্যান্ডের মিডফিল্ডও ওই অবস্থা, তা ওরকম যদি হয় মিডফিল্ডে একটা ব্যাটল হবে। কারণ কি যে আপনার তাদের যে আর্জেন্টিনার সেন্টার ডিফেন্ডার যে রদ্রিগো ডি পল বা অ্যালিস্টার বা এনজো ফার্নান্দেজ, এদের হচ্ছে যে দুর্দান্ত খেলছে তারা, কিন্তু বড় ম্যাচে এখনো পরীক্ষা দেয় না। সিয়াম ভাই যেটা বললো, এই কারণে হচ্ছে যে এই দুই দলের এক দলও কিন্তু ওইভাবে করে চূড়ান্ত ভালো খেলাটা ইংল্যান্ডেরও মিডফিল্ড দিচ্ছে না, আর্জেন্টিনা মিডফিল্ডও দিচ্ছে না, যেই কারণে এখানে একটা ব্যাটেল হবে, দুই দুর্বলের মধ্যে একটা ব্যাটেল। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যখন যদি তারা এখান থেকে যদি বলটা যদি ঠিকঠাকভাবে যদি এখানে হুলিয়ান আলভারেজ বা মেসি যদি ওইভাবে বলটা লয়তারো মার্টিনেজ যদি ওখানে বলটা সার্ভ করে, তাহলে কিন্তু ইংল্যান্ডের ডিফেন্স কিন্তু একেবারে ভেঙে চুরে চুরমার করে দিতে পারে এই তিনজনই। সেক্ষেত্রে আর্জেন্টিনা একাধিক গোল করবে আমার যেটা মনে হয়। তো যদি খেলায় ওই ধরনের পেসটা থাকে, আবার এই ধরনের বড় হাই ভোল্টেজ সেমিফাইনালের মতন ম্যাচে কিন্তু অনেকে গুটি মেরে থাকে, যে আমি গোল খাবো না, এরকম করে পুরা ইংল্যান্ডে দেখা গেছে মিডফিল্ড ডিফেন্স করতেছে, হ্যাঁ, তখন কিন্তু আবার গোল করা কঠিন হবে। তো এটা হচ্ছে যে ইংল্যান্ড কিন্তু তখন গোল খেয়ে যাবে এবং খেলা কিন্তু মোড় ঘুরে যেতে পারে। আর যদি ইংল্যান্ডের কথা ধরি আমি, ইংল্যান্ডের অ্যাটাকিং কিন্তু আবার দুর্দান্ত খেলছে। ইংল্যান্ড কিন্তু
মাঝমাঠ ভালো এবং খেলছে সেটা না। আমরা দেখতে পেলাম নরওয়ে ম্যাচে। নরওয়ে ম্যাচে ইংল্যান্ড- আমরা মেক্সিকোর ম্যাচেও দেখছি, তারা কিন্তু 3 গোল দিচ্ছে মেক্সিকোকে, মেক্সিকোর মতন দেশ। আবার হ্যারি কেনের কিন্তু এই বিশ্বকাপে দেখা যাচ্ছে যে গোল খাইলে কিন্তু পর পর দিয়ে দেওয়া দিয়ে যেটা। দেওয়া, হ্যাঁ। এটা কিন্তু হ্যারি কেনের এই জন্য মানে হ্যারি আর কেন- বাকি রাখতেছে না, পরিশোধ করে দিচ্ছে। হ্যারিকেন একজন দুর্দান্ত স্ট্রাইকার। আপনার তাদের অ্যান্থনি গার্ডেন, তাদের তারপরে জুড বেলিংহাম, আর ডান দিক মার্কাস থেকে- রাশফোর্ড আছে। আর ডান দিক থেকে বুকাও সাকা। তো এই যে আপনার এই 4 জন মিলে যখন আক্রমণটা করবে, এই আক্রমণ আবার ঠেকানোর মতন পরিস্থিতি বা সামর্থ্য আমার মনে হচ্ছে কতটা আছে আমার সন্দেহান এটা আর্জেন্টিনার। কারণ হচ্ছে- সামর্থ্য আর্জেন্টিনা আছে, যেমন এই যে মানে আর্জেন্টিনার যে এখন যারা রাইট ব্যাক আপনার টাগলিয়াফিকো, সে এখনো গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন, সে রোমেরো, আছে, হ্যাঁ। ক্রিশ্চিয়ান রোমেরো আছে, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো তারপরে মার্টিনেজ আছে, সেখানে লিসান্দ্রো মার্টিনেজ গত বিশ্বকাপে আছে। ওটামেন্ডি আছে, ওটামেন্ডি- কিন্তু তারা কেউই কিনা ফর্মে নেই হ্যাঁ। এরকম। আবার মলিনা আছে। বলেন এই যে আপনার যে সাবস্টিটিউট না হয়তো বলেন, তো এই যে নামার পরে এতে তারা কেউ ফর্মে নাই, এবং তারাও যেই খেলাটা খেলছে তাতে আপনার ডেক্লান রাইস, জুড বেলিংহাম, বুকাও সাকা, এবং মাঝখানে যখন হ্যারিকেন খেলবে তাদেরকে মানে ট্যাকেল দেওয়া, তাদেরকে আটকে রাখা কতটা সম্ভব হবে আমার মনে হচ্ছে এটা তাদের জন্য, আর্জেন্টিনার জন্য বিরাট পরীক্ষা হবে। কারণ এই ডেক্লান রাইসদের মতন, জুড বেলিংহাম, সাকার মতন এবং হ্যারিকেনের মতন প্লেয়ারদের এই বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনা মোকাবেলা করে নাই, এবং তাদেরকে তারা কিভাবে মোকাবেলা করে এটাই আমরা খেলার মধ্যে দেখব। যদি তারা আগের মতনই খেলে, তারা যেইভাবে করে একের পর এক গোল খেয়েছে, আপনার এগিয়ে গিয়েও যেইভাবে করে সুইজারল্যান্ডের সঙ্গে অতিরিক্ত সময় জিতেছে, বা মিশরের সঙ্গে পরপর 2টা গোল খেয়ে কোনো মতে জিতেছে, অথবা কেপভার্দের মতন দলের সঙ্গে যারা একের পর এক গোল খায়, সেই ডিফেন্স এবং আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে আমি সন্দিহান এই কারণে, একদিন একটা দুর্ঘটনা ঘটতে পারে, পর প্রতিদিন দুর্ঘটনা না, এটা তাদের স্বভাব, এটা তাদের অভ্যাস, তাহলে বলতে হবে এটা তারা পারে না বলতে হবে। কেন তাদের এত বড় বিশ্বসেরা স্ট্রাইকিং, ভাই এখানে আমার মেসির মতন দল, মানে প্রত্যেকদিনই মিরাকল হয়ে যাওয়া, এটা তো একটু অবাস্তব। হ্যাঁ শোনায় না? সেটাই আমি বলছি। তার মানে হচ্ছে আমি ধরেই নেব যেহেতু কেপভার্দের সঙ্গে, সুইজারল্যান্ডের সঙ্গে এবং মিশরের সঙ্গে একই ধরনের ডিফেন্স খেলছে, এবং ডিফেন্সের প্রচুর দুর্বলতা, এবং এই দুর্বলতা ঢাকার জন্য মাঝে মাঝে তারা মিডফিল্ড থেকে অনেক সময় নেমে যাচ্ছে। হ্যাঁ, তো এই মিডফিল্ড থেকে যখন আপনার সেন্টার ব্যাকে যে রদ্রিগো ডি পল আমি দেখি যে মাঝে মাঝে নিচের দিকে নামে, তখন হয় কি আবার মিডফিল্ডটা আরও দুর্বল হয়। এই ক্ষেত্রে হয় কি, আপনি মিডফিল্ড কাদের সঙ্গে দুর্বল করতে পারেন? আপনি সুইজারল্যান্ডের সাথে পারলেন, আপনি মিশরের সাথে, আপনি ইংল্যান্ডের সাথে পারবেন। ইংল্যান্ডের মিডফিল্ড তো আরও শক্তিশালী, তখন এই মিডফিল্ড তো আরও চাপ দিবে আপনাকে। যখন আপনি মিডফিল্ডের লোক নিয়ে আপনি ডিফেন্সকে শক্তিশালী করবেন, সমস্যা নেই, তখন তাদের ডিফেন্স পছন্দের রেফারি আছে তো। হ্যাঁ, তখন আপনার ডিফেন্সের লোক কালকেও তো উনি খেলবে, কালকে এটা নিয়ে আর্জেন্টিনার বিতর্ক সাথে হচ্ছে তো যে উনি খেলবে। ওইটা আমার মনে হয় কালকে ওইটা কোনো বিষয় হবে না। এটা কোনো তো বিষয় হবে না। এই ডিফেন্স যদি থাকে তাহলে এই তাদের ইংল্যান্ডের অ্যাটাকিং লাইন কালকে আজকে রাতে হচ্ছে যে একদম আর্জেন্টিনার ডিফেন্সকে সারখার করে দিতে পারে। সেই ক্ষেত্রে আর্জেন্টিনা যদি একাধিক গোল খেয়ে যায়, হ্যাঁ আর্জেন্টিনার একটা সুবিধা আছে, ইংল্যান্ডেরও ডিফেন্স খারাপ, মজার একটা ব্যাপার খেলা হবে। দুই দলের ডিফেন্স খুবই দুর্বল, মানে দুর্বল বলতে আমার যেটা মনে হচ্ছে এই যে এই সেমিফাইনালিস্ট ম্যাচটা দল হিসাবে দুই দলের ডিফেন্স অত্যন্ত দুর্বল, এবং এই যে এবং দুই দলের অ্যাটাকিং হচ্ছে বিশ্বসেরা অন্যতম। এবং মানে যেটা আমরা আশা করছিলাম যে কালকের ম্যাচটা টাইব্রেকারে, কিন্তু আজকে কেন জানি মনে হচ্ছে যে আজকের ম্যাচটা আসলে টাইব্রেকারে আজকের যাবে। ম্যাচে টাইব্রেকারে যাওয়ার সম্ভাবনা আজকের ম্যাচে কম। কারণ কি, এত গোল হবে, কে যে কার থেকে বেশি গোল দেয় এটা বলা যাচ্ছে না। হ্যাঁ, কারণ ইংল্যান্ডও গোল দেবে, একাধিক গোল হবে, ইংল্যান্ড গোল দেবে, আর্জেন্টিনা গোল দেবে, পাল্টাপাল্টি। মেসিকে এখানে ইংল্যান্ডের আপনার হ্যারি কেন এবং বেলিংহামকে আটকানোর মতন সক্ষমতা আমি দেখি না। এই যে যাবৎকালে যা খেলেছে তাতে তারা যথেষ্ট অনেক গোল দিয়ে দেবে, এবং মেসিকে আটকানোর মতন সক্ষমতা হচ্ছে যে ইংল্যান্ডের এই ডিফেন্স লাইনের নাই। মেসি এবং হুলিয়ান আলভারেজ যখন খেলবে, তো তাদেরকে আটকানোর মতন সক্ষমতায় ইংল্যান্ডের ডিফেন্সের নাই। ইংল্যান্ডের মিডফিল্ডও ওইভাবে করে তাদের বল সার্ভ করা, মেসি যে বল পাবে নিঃসন্দেহে মেসি বল পাবে, এবং মেসি কিন্তু ওখানে যদি জাদু দেখায় হুলিয়ান আলভারেজ যদি তার খেলাটা খেলতে পারে, তাহলে কিন্তু আর্জেন্টিনা একাধিক গোল দেবে, এবং গোলের সংখ্যা যদি আর্জেন্টিনার বেশি হয় তাহলে কিন্তু ইংল্যান্ড পেরে উঠবে না। আসলে মানে আর্জেন্টিনার কিন্তু অস্ত্র আছে, হ্যাঁ, কিন্তু ওরা এই জং ধরছে। এখন যদি জংটা ওদের ঠিক হয়ে যায়, তাহলে আবার আর্জেন্টিনা কিন্তু ঐতিহাসিকভাবে কিন্তু এটা প্রমাণ করে আসে। ওরা শেষ দিকে এসে যখন খেলে, কখনো কোনো সেমিফাইনালে আর্জেন্টিনা হারে নেয়। তো এইটা আবার আর্জেন্টিনার একটা ক্রেডিট দিতে হবে যে তো ওরা কখনোই হারে নেয়। তো এই সব ক্ষেত্রে আর্জেন্টিনা করে কি, কোনো না কোনোভাবে তারা উঠে যায়। তো এইবারও এরকমও হতে পারে।
মানে দুই দলের আমরা- ডিফারেন্স কি, তাদের জং ধরা ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তারা সর্বসাধ্য দিয়ে চেষ্টা করবে, সেমিফাইনালের মতো ম্যাচে তারা ফাইনালে যাওয়া মানুষের স্বপ্ন থাকে। তো ইংল্যান্ড এবং আর্জেন্টিনা যেহেতু সমশক্তির দুইটা দল, তারা স্বাভাবিকভাবেই চেষ্টা করবে তাদের ওই আগের ভুল ত্রুটি এবং ওই জায়গাটা, তাদের বড় বড় প্লেয়ার আছে, আর্জেন্টিনার তো বড় বড় প্লেয়ার আছে আপনার ইয়াতে। কাগজে কলম আর্জেন্টিনা অনেক শক্তিশালী। কাগজে কলমে কিছুটা হলেও ইংল্যান্ডের থেকে শক্তিশালী তাদের, কিন্তু কারা খেলতে পারতেছে না। তাদের আর্জেন্টিনার এই রাইট ব্যাক আপনার মলিনা, তো রোমেরো মার্টিনেজ, এরা তাদের রামের প্রতি সুবিচার করতে পারতেছে না। যদি আজকে করে ফেলে তাইলে কিন্তু আবার এই মেসি যখন গোল দেবে, সেই গোলকে কিন্তু শোধ করে দেওয়া ইংল্যান্ডের জন্য কঠিন হবে। আজকে তো দর্শকদের জন্য বলি যে আজকে ব্রাজিল সমর্থকরা ইংল্যান্ড রূপে আবির্ভাব হবেন আমরা জানি, ঠিক আছে। এখন আমি এইখানে একটু বলতে চাই যে আসলে আজকে সবারই খুব শোচনীয় একটা অবস্থা হবে, যে ইংল্যান্ড সমর্থক যারা থাকবেন তারাও খুব টান টান একটা মানে চাপা, মানে হাড়হিম করা উত্তেজনার মধ্যে থাকবেন। আর্জেন্টিনা সমর্থকরা তো থাকবেনই, কারণ আজকে বিদায় নিলে তারা হয়তো থার্ড প্লেসে খেলবে, কিন্তু মানে ব্যাক টু ব্যাকের যে ইচ্ছাটা ছিল সেটা তো আর হচ্ছে না। এখন আজকের এই যে একটা শোচনীয় ম্যাচ আমরা দেখতে যাচ্ছি সামনে, আর তো কয়েক ঘন্টা, ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা, এই ম্যাচটা নিয়ে আমি আসলে যে প্রেডিকশন পার্টটা করবো আমি নিজেই চিন্তা করতেছি যে আগে আসলে আমি আপনাকে prediction- একটা প্রশ্ন করি, আজকে কি আপনি ইংল্যান্ড রূপে আবির্ভূত হবেন? হ্যাঁ, আমি ইংল্যান্ড রূপে আবির্ভাব হচ্ছি এবং আমি আশা করব আপনিও থাকবেন। হ্যাঁ, তবে না, সত্যি কথা বলতে যে এই পজিশনে এসে আমি পার্সোনালি আসলে যদি বলি, আমি চাই স্পেনের সাথে আর্জেন্টিনা আমরা সেই হাড্ডাহাড্ডি, মানে এখন পর্যন্ত না আসলে মানে এখন পর্যন্ত বিশ্বকাপের যে হাড্ডাহাড্ডি লড়াইটা আমরা দেখতে চাচ্ছিলাম সেটা এখনো কোথাও দেখতে পাই নাই। হীরা ভাই পারছেন একদম যে মানে মারমার কাট খেলাটা এটা হওয়ার কথা ছিল কালকের ম্যাচটা, ফ্রান্স এবং স্পেন, কিন্তু কালকে স্পেনের এখন চাচ্ছি যে ভাই যেভাবেই হোক মানে বিশ্বকাপের আমেজটা কি, যে হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখবো। এই না থাকলে তো আসলে কোনো আমেজই হইলো না, যে চলেই গেল, কারণ একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে এবারের বিশ্বকাপটা হচ্ছে। আমার মনে হয় দুইটা ম্যাচ আপনি হাড্ডাহাড্ডি দেখবেন, এটা আমার ধারণা। একটা হচ্ছে যে আজকের ম্যাচটা, আর একটা হচ্ছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা। হ্যাঁ, সেখানে তো অলরেডি ফ্রান্স অবস্থান নিয়ে নিয়েছে, একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। তবে স্পেন যেই রকমের ডমিনেটিং ফর্মে আছে, এইটা আমি আসলে হিরাবের সাথে একমত যে ফাইনালে আসলে স্পেনকে থামানো খুব কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আমি তো এটা পরশুদিনই আমি বলে দিলাম, দর্শকদের উদ্দেশ্য বলে দিয়েছি এবার কাপ স্পেন নিচ্ছে, মানে এটা আমি মোটামুটি এখন এনশিওর করে দিলাম, যদি আসলে আমরা এনশিওর করার ক্ষমতা রাখি না। পরে আবার স্পেনের এই প্রজন্মটা কিন্তু তাদের মতো অতটা পরিচিত ছিল না, কিন্তু তারা কিন্তু 2010 সালের সাথে এখানে দুইটা বলি 10 সালে স্পেন প্রথম সেমিফাইনালে উঠলো, প্রথম ফাইনালে উঠলো, কাপ জিতলো। এবারও আবার সেমিফাইনালে উঠলো অনেকদিন পরে, সেমিফাইনাল ওঠার সঙ্গে সঙ্গে তারা ফাইনালে উঠে গেল, এবং এবার স্পেনের আরেকটা মজার বিষয়, গতবারও 10 সালে যখন এই স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল তখন তারা ইউরো চ্যাম্পিয়ন ছিল, এবারও তারা ইউরো চ্যাম্পিয়ন। এর আগে কিন্তু এরপর আর ইউরো চ্যাম্পিয়ন হয় না, ওইবার তারা ইউরো চ্যাম্পিয়ন হয়ে তারপর বিশ্বকাপ খেলতে আসলো, বিশ্ব জয় করলো, এবং তারপর আবার ইউরো জিতলো। এবার আবার ইউরো জিতে আসলো, আবার বিশ্বকাপ ফাইনালে চলে গেছে। এবং ফাইনালে আমার কাছে যেটা মনে হয়, এই ইংল্যান্ড এবং আর্জেন্টিনা দুই দল, এক দলকেও আমার ফ্রান্সের থেকে বেশি শক্তিশালী মনে হয় না। এটা আসলে কোনো দিক নেই, মানে কালকের খেলা যদি ওরা অব্যাহত রাখে, যে মানে অপোজিশনের প্লেয়ার যদি বলই না পায় খেলবে কি, সেটাই। তবুও প্রেডিকশন দুইজনের কাছে জানতে চাই যে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের ম্যাচটাতে আমরা কি প্রেডিক্ট করব। সিএম ভাই প্লিজ। এইটা ম্যাচটা আসলে 50-50 বলা যাচ্ছে না, কারণ আর্জেন্টিনা অতিরিক্ত সময় যাবে অবশ্যই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। অতিরিক্ত সময় অনেক বেশি অতিরিক্ত সময় যাবে, কারণ কি মানে বিশ্বকাপের মজাটাই তো এই জায়গায়। গত বিশ্বকাপে আমরা যেরকম মজা পাইছিলাম ভাই, এই বিশ্বকাপে কিন্তু পাচ্ছি না, আসলে পাচ্ছি না, ডিসাইড হয়ে যাচ্ছে। কিন্তু মানে এক গোলের ব্যবধান হইলেও তো একটা দল জিতবে, সেইটা কারা? এই ক্ষেত্রে হেডা ভাই বললো যে দুই দলই প্রচুর গোল দিবে, ধরলাম যে চারটা গোল হয়ে গেল, এরপরে একটা গোলের ব্যবধানে এই ম্যাচ আসলে টাইব্রেকারে যাবে না, এক গোলের ব্যবধানে একটা দল জিতবে, সেটা কারা? হিরে ভাই কাকে আগে রাখবেন? আমি যদি বলি যে আপনি ওই যে দুই দলের পরিসংখ্যান থেকে, আমি কালকে কিন্তু পরিসংখ্যান দিয়ে হিসাব করে আমি বললাম যে অতিরিক্ত সময় যাবেন এবং স্পেন এর আগেই জিতে যাবে। হ্যাঁ, তো আমি যদি এইখানে পরিসংখ্যান দিয়ে দেখি, তাহলে আজকে ম্যাচটা কালকে যেভাবে সহজে বললাম স্পেন জিতবে, আমি আজকে সহজে বলতে পারবো না যে দুই দলে কেউ একজন জিতে যাবে। সেই ক্ষেত্রে একাধিক গোল
হয়তো 2 গোল 3 গোল করে এক একজন দিবে, তো দেওয়ার পরে বা 2টা না এর বেশি হবে না, 2টা ধরেন 2টা করে অতিরিক্ত সময়ে আজকে যেতে পারে এবং তারপর টাইব্রেকার আমার মনে হয় না যাবে। এবং কে জিতবে সেটা আসলে বলা খুব কঠিন। তবে খেলার ধরন দেখে আমার মনে হচ্ছে, যেহেতু আগের ম্যাচগুলো প্রিভিয়াস ম্যাচগুলো আমরা দেখেছি, সেই খেলার ধরন দেখে মনে হচ্ছে যদি ওই ধারা অব্যাহত থাকে, আমি জানি না মিরাকল কিছু করবে কিনা দুই দলের কেউ, যদি লাস্ট 3টা ম্যাচ নকআউটের 3টা ম্যাচ আমরা দেখি, সেখানে কিন্তু আর্জেন্টিনা তুলনামূলক দুর্বল দলের সাথে খেলে এসে যেভাবে গোল কনসিপ্ট করেছে এবং যেই গোলগুলো দিয়েছে এবং যাদের ডিফেন্সের গোল দিয়েছে, সেই ডিফেন্স কিন্তু আজকে ইংল্যান্ডের না। এবং ইংল্যান্ড এর মধ্যে আমি কাগজে কলমে অবশ্যই একটুখানি এগিয়ে রাখবো আর্জেন্টিনাকে। এবং এই যে খেলার ধরন অনুযায়ী যেটা করেছে, এবং ইংল্যান্ড অলরেডি কতগুলো ম্যাচ খেলে আসছে, বিশেষ করে নরওয়ে এবং এর আগে মেইনলি মেক্সিকোর সঙ্গে খেলাটা ইংল্যান্ডকে বুস্ট আপ করেছে এবং মেক্সিকোর সাথে লাল কার্ড দেখে 10 জনের দল নিয়ে তারা জিতেছে এবং মেক্সিকোকে 3টা গোল দেওয়া 4টে কেন ব্যাপার না, তাও তাদের স্বাগতিক না শুধু তারা স্বাগতিক এবার দুর্দান্ত ফর্মে। তো এই ম্যাচ পার করে আসার পরে আজকে মনে হচ্ছে যে যদি সামান্য, আমার মনে হচ্ছে আর্জেন্টিনাও জিতে যেতে পারে, আর যদি ইংল্যান্ডও জিতে যেতে পারে, আর যদি আমার মনের ভাব জানতে চান তাহলে সামান্য একটু এগিয়ে রাখবো আমি ইংল্যান্ডকে। ভাইয়ের সাথে আমি শতভাগ সহমত যে ট্যাকটিক্যালি আসলে ইংল্যান্ড একটু এগিয়ে থাকবে, কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের আমি হতাশ করব না, কারণ এই সময়টা, এই পর্যায়ে, টুর্নামেন্টের এই পর্যায়ে আসলে শুধু ট্যাকটিক্যালি না, এসব মনোবল বা ইতিহাস অনেক কিছুই চলে আসে। আপনার এই সময় আর্জেন্টিনার পুরো গোটা জাতিটাই থাকবে জিতার জন্য, তো কোনো খেলোয়াড়ই সবাই জান প্রাণ দেখেন। তো এই ক্ষেত্রে আমি মনে করবো যে আমি তাহলে আগায় রাখলাম আর্জেন্টিনাকে। জানি হ্যাঁ, আমরা আজকে আসলেই কোনো বিতর্কে না যাই। আমাদের একটু আজকে যেহেতু সেমিফাইনাল শেষ, আমাদের এমবাপ্পে এত বড় একজন প্লেয়ার, সে আমাদের থেকে বিদায় নিল, হ্যাঁ, এবছরের মতন। আর আজকে যেহেতু যদি আমাদের এই আমার প্রেডিকশনটা যদি হয়, আমি দর্শকদের কাছেও বলবো যে আর্জেন্টিনা এই টুর্নামেন্টে যা খেলেছে, মেসি যা খেলেছে, এইটা পৃথিবীতে যুগের পর যুগ, আমাদের এই শতাব্দীর পর শতাব্দী এটা টিকে থাকবে, মানুষের হৃদয়ে থাকবে মেসি আমাদের। কারণ মেসির মতন খেলোয়াড় এই পৃথিবীতেই খুব কম জন্ম হয়েছে। আমি মেসির সাথে তুলনা করব, আপনি আর যেই করো, আমি পেলের সাথে তুলনা করব মেসির সঙ্গে, আমি ম্যারাডোনার তুলনা করব মেসির সাথে, আমি জিদানের তুলনা করব মেসির সাথে, আমি গারিনসার তুলনা করব, সবার তুলনা করব, প্রত্যেকের থেকে মেসি কোনো অংশ কম না। এবং এই যুগে আমাদের মেসি হচ্ছে একজন, এই ফুটবলের জন্য, ফুটবলের দর্শকের জন্য এই পৃথিবীতে, এই দাঙ্গা হাঙ্গামার এই পৃথিবীতে একজন বিনোদন দেওয়া একটা খেলোয়াড়, যে মানুষকে একত্রিত করছে এই পৃথিবীর 100 কোটি মানুষকে। সেই 100 কোটি মানুষের পক্ষ থেকে আমি মেসির প্রতি আমার স্যালুট এবং সালাম রইল, এবং তাকে আমরা সারা জীবন কৃতজ্ঞতার সঙ্গে। এবং আমি তো আরো চিন্তা করি যে শারীরিকভাবে ছোটবেলা থেকে একটা মানুষ যে এতগুলো অবস্টাকলস নিয়ে বেড়ে উঠলো, সেই মানুষটা কিভাবে এই জায়গাটা, এই যে একটা জাদুকরী পারফরম্যান্স তার পৃথিবীর আর কারো কাছে নাই। আমি এই জন্য আজকে আমি বলবো যে এই পক্ষ থেকে, আমি জানি না এরপরে কি হবে, আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে, আমাদের পুরো জাতির পক্ষ থেকে, আমি আমার নিজের ব্যক্তিগতভাবে মেসির প্রতি আমার হাজারো শুভেচ্ছা, এবং সে আমাদের মাঝে চিরজীবন থাকবে। এবং আজকে যদি আমরা তাকে বিদায় জানাই, এটা তাকে সম্মানের সঙ্গে এবং স্যালুট দিয়ে বিদায় জানাবো। এবং যদি আজকে এরকম হয়, হয়তো আমি আজকে এই কথাগুলো আমি আগে কখনো বলি নাই, খেলার হিসেবেই বলি নাই, খেলার পার্সপেক্টিভেই বলি নাই, কিন্তু খেলার পার্সপেক্টিভে আমার আজকে এই কথাগুলো বলতে হলো, যেহেতু আজকের যে ম্যাচটা হবে তাতে আমার মনে হচ্ছে যে আজকে আমরা হয়তো মেসিকে বিদায় জানাবো। আমি ভাইয়ের সাথে যদি যোগ করি যে আমার পার্সপেক্টিভ থেকে, যে আমাদের শৈশবটা, আপনি এটা রিলেট করতে পারবেন অবশ্যই, যে মানে আমরা যে যুগটা কাটিয়েছি, মেসি, রোনালদো, দ্বৈরথ, এটা আসলে শুধু তার প্রতি সম্মাননা, আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের শৈশবটাকে, আমাদের যে এই যে বেড়ে ওঠা, এটা ছিল তারা। এই জন্য মেসিকে আসলে আমাদের ধন্যবাদও জানাতে হবে যে তারা আমাদের এই শৈশবটা, ফুটবলের প্রতি ভালোবাসাটা রঙিন করেছে। অবশ্যই তার পায়ে জাদু। সত্যি কথা বলতে তো আসলে মেসি তো আবেগের একটা বিশাল জায়গা। কারণ আমরা ছোটবেলা থেকে যখন এই মেসি সম্পর্কে জানতে শুরু করলাম, আমরা একদিকে মানে চিন্তা করতাম যে এই মানুষটা ছোটবেলা থেকে এরকম একটা অবস্টাকলসের মধ্যে দিয়ে বড় হচ্ছে, তার শারীরিক এত অক্ষমতা, এই মানুষটা আসলে কিভাবে খেলে। এরপরে বড় হইতে হইতে আমরা আসলে আরো দেখলাম যে এই মানুষটা কি পরিমাণে স্ট্রাগল করে এই জায়গাটায় আসছে। এবং মানে এই যে তার গত সিজনে
2022-এর কাতার বিশ্বকাপে পুরা দেশ পুরা বিশ্ব এক হয়ে গেছিল যে মেসির হাতে কাপ দিতে হবে যেভাবেই হোক, এবং আমার মনে আছে যে আমি ওইটাই বললাম যে গতবারের মতো সেই টান উত্তেজনা যে বাসার অলি গলিতে হচ্ছে প্রজেক্টর ভাড়া করে, যে বাসার গ্যারেজে, বিল্ডিং এর গ্যারেজে পুরা বিল্ডিং মালিক সমিতি মিলে যে ভাই ম্যাচ দেখতে হবে যেমনি হবে, এই যে একটা উত্তেজনা, এই উত্তেজনাটা আমরা এখনো পাই নাই, এবং এটা আমরা তো আসলে পাইতে চাই। তো যাই হোক, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমি দর্শকদের কাছে ফিরে যাই যে দর্শক, আমরা সবাই জানি যে আমাদের এই প্রোগ্রামটা যারা দেখেন তাদের মধ্যে প্রচুর দর্শক, সিংহভাগ দর্শকই আসলে আর্জেন্টিনার সমর্থক, আমরা কমেন্ট পড়লেও সেটা জানতে পারি। তো আজকে আপনাদের জন্য অবশ্যই অন্তরের অন্তঃস্থল থেকে ভিউজ বাংলাদেশের পক্ষ থেকে শুভকামনা থাকবে যে অবশ্যই আমরা মেসির কোনো লজ্জাজনক বিদায় চাই না, আমরা তাকে সম্মানের সাথেই বিদায় জানাতে চাই, এবং আশা করি সেটাই হবে। এবং আপনারা আমাদেরকে অবশ্যই, আমরা প্রেডিকশন তো করলাম, আমরা আসলে এখানে প্রেডিক্ট করা সম্ভব হয়নি, তবুও আমরা আপনাদের কাছে আপনাদের প্রেডিকশন জানতে চাবো যে আপনারা কি ভাবছেন যে আজকের দিবাগত ম্যাচে কারা যাচ্ছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে, আর কারা যাচ্ছে ফাইনাল খেলতে স্পেনের সঙ্গে, অবশ্যই জানিয়ে দিবেন এবং আমাদের ভিডিওর কমেন্ট বক্সে, এবং সেই সঙ্গে আমরা যে পোলগুলো দিয়ে থাকি সেই পোলে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। আগামীকালকের ম্যাচের এই তুলনামূলক পর্যালোচনা নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে একই সময়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মনকে শান্ত রেখে একটি টান উত্তেজনাকর ম্যাচ আপনারা উপভোগ করবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা বরাবরই দেখি যে নিজের প্রিয় দলের কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে অনেক ভক্তই আবেগের বশে অনেক ভুল করে ফেলেন, যেটা কোনোভাবেই কাম্য না, এই কাজগুলো করবেন না। আপনারা খেলাকে খেলা হিসেবে উপভোগ করবেন, হার জিত অবশ্যই থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী দিন পর্যন্ত পরবর্তী বিশ্লেষণগুলো জানতে ভিউজ বাংলাদেশের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।